এই নোটটা বাংলা টাকা প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো। পৃথিবীর সবচেয়ে ছোট নোটের ভিতরে একটা নোট। বাংলা টাকা প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা দাম হবে। একটা সময় এই 50 লক্ষ টাকা মানের যে টাকাটা এখনকার সময় বাংলা টাকায় 25 পয়সার দাম নেই। এগুলি বেশিরভাগ জার্মানির, এটা জার্মানির অলরেডি তারা এগুলি ব্যান্ড হয়ে গেছে, পরবর্তী নতুন ইস্যু করছে। চায়নার 1 সেন্টের উপর একটু সমস্ত কিছু ওরা একটা স্মারক হিসেবে একটা সেট করছে যে বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট কোনটা ইস্যু হয়েছে, এই হচ্ছে 8 বিলিয়ন। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে পুরনো মুদ্রা, ডাকটিকিট এবং নানা ধরনের নিদর্শনের মধ্য দিয়ে। তাই দীর্ঘ 28 বছর ধরে আব্দুল হামিদ টিপু সংরক্ষণ করেছেন পৃথিবীর সকল ধরনের মুদ্রা এবং ডাকটিকিট। আজকে জানতে চাইবো তার কাছে কি কি ধরনের মুদ্রা এবং ডাকটিকিট সংরক্ষিত রয়েছে। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যতটুকু জানতে পেরেছি আপনার কাছে পৃথিবীর সকল ধরনের মুদ্রা আছে, ডাকটিকিট আছে। আমরা একটু খুব পুরানো কিছু মুদ্রা দেখতে চাই যেগুলো আসলে প্রচলন নাই বা দেশ বিলুপ্তির পথে, সেগুলো একটু দেখতে চাই। কি কি ধরনের মুদ্রা আছে? যেমন এই যে আফ্রিকার এই যে জিবুতি এবং মালি, এই সমস্ত কান্ট্রিগুলোর কি আপনার ডেথ বলতে বোঝাচ্ছে আর কি যে যে সমস্ত দেশগুলো আপনার আফ্রিকাতে, তারপর ইউরোপে দেখা গেছে কি যে তারা সংগঠিত হয়ে অনেকগুলো দেশ একসাথে করে একটা নোটের উপর বেস করে চলে। তো যার কারণে তারা যখন সর্বপ্রথম ব্যাংক নোটটা যখন শুরু করে, তারপর কয়েক বছর চালানোর পরে এটা তারা নিজেরাই ব্যান্ড করে অনেকগুলো দেশ মিলে একসাথে চালু করে। তার আগে যে নোটগুলো থাকে সেগুলি হচ্ছে আর কি আপনার রেয়ার। তার মধ্যে যেমন যে জিবুতি একটা নোট আছে, হ্যাঁ, এটা অত্যন্ত রেয়ার। যেমন মালি 500 ফ্রাঙ্কস অত্যন্ত রেয়ার। যেমন ওই যে সামোয়ার, এটাও পুরাতন। মাদাগাস্কার একটা সময় আর কি আফ্রিকা মহাদেশের সবচেয়ে সুন্দর নোটগুলো বের করতো আর কি। অলরেডি তারা এগুলি ব্যান্ড হয়ে গেছে, পরবর্তী নতুন ইস্যু করছে আর কি। এই যে মাদাগাস্কারের, এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম বিশ্বযুদ্ধের সময়ের। তখনকার সময় তো আপনার নোটগুলো তো ছোট ছোট ছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে তখন তো পৃথিবী মাত্র শুরু হয়েছে, তারপরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। ঠিক ওই সময়ের মাঝামাঝি এই নোটগুলো আর কি চলছিল। এগুলি বেশিরভাগ জার্মানির, এটা জার্মানির, এটা হচ্ছে পোল্যান্ডের আমার কালেকশন জগতে আর কি সবচেয়ে সুন্দর একটা নোটের ভিতরে একটা। এই নোটটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ফার্স্ট একটা নোট। এই নোটটা এখন বর্তমানে এতটা এক্সপেন্সিভ, বাংলা টাকা প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো লাগবে। এই নোটটা বাংলা টাকা প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা দাম হবে। এটা প্রথম বিশ্বযুদ্ধে, এই সেটটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের সেট। এরপর যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ, এই নোটগুলো ব্যান্ড হয়ে যায়। একটা সময় যে এই যে নোট, কয়েন, ডাকটিকিট, এগুলির যে একটা ঐতিহ্য, একটা ইতিহাস, এটা যাতে সেও যাতে আমার মতো যাতে ধরে রাখতে পারে, সে বুঝতে পারে যে আমার বাবা একটা সময় এত কষ্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করছে, এটা তো অনেক আগের জিনিস। চায়নার একটা ওয়ান সেন্টের উপর একটু সমস্ত কিছু ওরা একটা স্মারক হিসেবে একটা সেট করছে। ওই নেপালও কিন্তু আপনার পাহাড়ের উপর, যেহেতু ওরা মাউন্ট এভারেস্টের জন্য আর কি বিখ্যাত, নেপালের যে প্রথম থেকে নেই পর্যন্ত যত কয়েন সেট বের হয়েছে সমস্ত কয়েন সেটের এটা একটা সেট। সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই এই যে যত আপনার নোটগুলো দেখেছেন, কয়েন দেখেছেন, এগুলো থেকে সবচেয়ে বেশি আমি পছন্দ করি যে ডাক টিকিট কালেকশন করা। কেউ যদি এখনকার জেনারেশন যদি দেখতে যদি চায় যে বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট কোনটা ইস্যু হয়েছে, এই হচ্ছে 8 বিলিয়ন। এই যে বাইসেন্ট, এই বাইসেন্ট, এটা আমার কাছে আছে একেবারে ইনটেক মিন্ট। এটা আমার কাছে আছে, আমার কালেকশনে আছে। যে যেভাবে পারছে সাহায্য করছে তাদের উপর কিন্তু বেস করে কিন্তু এই ডাক টিকিটটা বের করছে। যাদের অবদান আছে চায়নার স্বাধীনের জন্য, ওদের উপর আর কি আপনার এই ডাক টিকিটগুলো বের করছেন। ওই যে কুক আইসল্যান্ড নামক একটা দেশ আছে, এই কুক আইসল্যান্ডের তখনকার সময় তো শুধু তো আপনার এই শিপ, জাহাজ এগুলি দিয়ে চলাচল করত। তারা যত ধরনের শিপ বহন করত, চলাচল করত, সমস্ত শিপের একটা ছবি আর্ট করে তারা এই ডাক টিকিটগুলো বের করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুগোস্লাভিয়া নামক একটা দেশ ছিল যেটা ভাগ হয়ে গেছে, চেক রিপাবলিক আর একটা হচ্ছে আরেকটা চেক প্রজাতন্ত্র। আচ্ছা, ওই দেশটার সময় এই নোটগুলো ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটা আর কি 1945-48 সময়ের কথা। একটা সময় এই এই 50 লক্ষ টাকা দামের যে মানের যে টাকাটা এখনকার সময় বাংলা টাকায় 25 পয়সার দাম নেই, কিন্তু আমাদের কালেক্টর জগতের যারা আছি তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেক ভ্যালু।
সব 5 টাকা দেখছেন একরকম, একটাই 5 টাকা আছে নাজির আহমেদের সময়, সেটা হচ্ছে গিয়ে আপনার তারা মসজিদ। নাজির আহমেদ কেন এত বিখ্যাত? উনি যখন খুব কম সময়ের জন্য গভর্নর হিসেবে যখন নিয়োগ হন, তখন সমস্ত নোট উনি চেঞ্জ করে ফেলছে, মানে আনকমন করে ফেলছে। করার পরে উনি তো কম সময়ের জন্য আসছে, তো যতটুকু সময়ের জন্য আসে অতটুকু সময়ের মধ্যে যা নোট ইস্যু হয়েছে ওইগুলি অন ভ্যালু হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে পাকিস্তান আমলে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তার আগে যখন এই দেশের যে নোটগুলো চলমান ছিল তার মধ্যে একটা এই 10 টাকার নোট, এই যে একটা আছে 5 টাকার নোট। যে দেশটার নাম শুনলে কিন্তু আমরা সবাই একটু ভয় পাই, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। হ্যাঁ, এই উত্তর কোরিয়ারও সমস্ত নোট আমার কাছে আছে। দেশটা হয়তো আমরা ভাবতে পারি খুব হিংস্র, বাট ওদের নোটগুলো দেখার মতো নোট। একটা আনকমন একটা নোট দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবের একটা নোট, 20 রিয়ালস। আমরা জানি যে 1 রিয়াল, 2 রিয়াল, 5 রিয়াল, 10 রিয়াল, 50 রিয়াল, কিন্তু মাঝখানে যে একটা রিয়াল ছিল সেটা হচ্ছে 20 রিয়াল। ওরা যখন এটা বের করছে, এই পিছনের দিক দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রটা একটা অংশ এই ম্যাপের ভিতরে আনছিল। আনার পরে এটা যখন বহির্বিশ্বের কাছে যখন প্রুভ করছে সৌদি গভর্নমেন্ট, তখন এটা নিয়ে চরম একটা বিতর্কের ভিতর পড়ে গেছিল আপনার সৌদি গভর্নমেন্ট, যে এই অংশটা কেন আপনি ম্যাপের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। তো সৌদি আরব ওই কারণে এই ব্যাংক নোটটা ব্যান্ড করে দিছে। কারণ বর্তমানে তো দেখা গেছে কি যেহেতু ব্যাংকিংটা এসে পড়ে, তো দেখা যাচ্ছে নোটগুলো তো একটা সময় তো দুর্লভ হয়ে যাবে। এই নোটগুলো যে একটা সময় জেনারেশন ভাবে যে এই নোটগুলোকে আসলে কি চলছে, কিভাবে চললো। একটা সময় যে এই নোটগুলো যে প্রচলন ছিল, একটা সময় কি মোগল আমলে কি স্বর্ণের কয়েন দিয়ে কি চলছে না, মোহর দিয়ে চলছে না। আমরা কি এখন ভাবতেছি যে একটা সময় কি মোহর দিয়ে চলছে পৃথিবী? হ্যাঁ, একটা সময় এমনও ভাববে যে নোটগুলো দিয়ে কি সত্যি কি চলছে মানুষ।